তাহলে শুরু করছি। আমার প্রথম প্রশ্ন, কনকলতা বড়ুয়া বিখ্যাত কেন? অসমের ১৩ বছরের কিশোরী কনকলতা বড়ুয়া ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং এই আন্দোলন চলাকালীন সময়ে একটি মিছিলের নেতৃত্ব দেওয়ার জন্য আসামের ১৩ বছরের কিশোরী কনকলতা বড়ুয়া তিনি গ্রেপ্তার হন এবং পরবর্তীকালে তিনি মারা যান। এই কারণে তিনি বিখ্যাত। পরের প্রশ্ন, বীণা দাস কাকে কবে হত্যা করার চেষ্টা করেছিলেন? সেই সঙ্গে বীণা দাসের আত্মজীবনীর নাম কি এবং বীণা দাস স্মরণীয় কেন? আমি এই কয়েকটা প্রশ্ন একসঙ্গে বলছি। ভারতের বিপ্লবী আন্দোলনের ইতিহাসে বীণা দাস একটি স্মরণীয় নাম। তিনি সাইমন কমিশন বিরোধী বয়কট আন্দোলনে যোগ দেওয়ার পর বিপ্লবী দলে যোগ দেন। যুগান্তর দলের কমলা দাশগুপ্তর কাছ থেকে তিনি একটি রিভলভার সংগ্রহ করেন। ১৯৩২ খ্রিস্টাব্দের ৬ই ফেব্রুয়ারি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রদানকারী সমাবর্তন অনুষ্ঠানে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেছিলেন, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। বীণাকে গ্রেপ্তার করা হয়। তিনি মন্দিরা নামে একটি মাসিক পত্রিকার মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের ভাবধারা প্রচারে লিপ্ত ছিলেন। তার আত্মজীবনীর নাম শৃঙ্খল ঝঙ্কার। যদি কারুর রিপিট করার প্রয়োজন হয় আমাকে বলবে, আমি সেই জায়গায় আবার রিপিট করব। পরের প্রশ্ন, অনুশীলন সমিতি কে কবে প্রতিষ্ঠা করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। ১৯০২ খ্রিস্টাব্দের ২৪শে মার্চ বঙ্কিমচন্দ্রের অনুশীলন তত্ত্বের আদর্শে ব্যারিস্টার পি মিত্র অর্থাৎ প্রমথনাথ মিত্রের সভাপতিত্বে সতীশচন্দ্র বসুর উদ্যোগে কলকাতায় বাংলার প্রথম বিপ্লবী কেন্দ্র অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়। ১৯১৪ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে বিপ্লবীরা বিদেশি শক্তির সাহায্যে এক অভ্যুত্থান সংগঠিত করতে উদ্যোগী হয়। জার্মানি থেকে ম্যাভেরিক নামক জাহাজে উড়িষ্যার উপকূল দিয়ে অস্ত্র আমদানির পরিকল্পনা ছিল। পরিকল্পনা অনুযায়ী বাঘাযতীন বালেশ্বরে যাত্রা করলে বুড়িবালামের তীরে পুলিশ ও সেনাদলের সাথে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও তার চার সঙ্গী চিত্তপ্রিয় চৌধুরী, মনোরঞ্জন সেনগুপ্ত, নীরেন দাশগুপ্ত, জ্যোতিষ পালের অসম যে যুদ্ধ হয় তাই বুড়িবালামের যুদ্ধ নামে খ্যাত। পরের প্রশ্ন, প্রীতিলতা ওয়াদ্দেদার কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি কবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন? দীপালি সংঘ ও কল্যাণী দাসের ছাত্রী সঙ্গে যোগদানের পর তিনি ১৯৩০ সালে সূর্য সেন প্রতিষ্ঠিত চট্টগ্রামের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির চট্টগ্রাম শাখার তিনি যোগ দেন। ১৯৩২ সালের এপ্রিল মাসে ১৮ই এপ্রিল চট্টগ্রাম ইউরোপীয় ক্লাব আক্রমণ করেন এবং ১৮ই এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে
তিনি যুক্ত ছিলেন? আমার পরের প্রশ্ন, দীপালি সংঘের লক্ষ্য কী ছিল? লীলা নাগের প্রতিষ্ঠিত দীপালি সংঘের উদ্দেশ্য ছিল ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য নারীদের প্রস্তুত করে তোলা। 2. লাঠিখেলা, শরীরচর্চা, অস্ত্র চালনা শিক্ষা প্রভৃতির মাধ্যমে মেয়েদের সাহস ও শক্তির যোগানো উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। 3. শারীরিক, মানসিক ও আর্থিকভাবে মেয়েদের স্বয়ংসম্পূর্ণ করা এবং নারীদের মধ্যে স্বদেশপ্রেম জাগিয়ে তোলা এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের উপযুক্ত করে গড়ে তোলা। আমি রিপিট করছি, লীলা নাগের প্রতিষ্ঠিত দীপালি সংঘের উদ্দেশ্য ছিল ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য নারীদের প্রস্তুত করে তোলা। 2. লাঠিখেলা, শরীরচর্চা ইত্যাদির মাধ্যমে এবং অস্ত্রচালনা শিক্ষা প্রভৃতির মাধ্যমে মেয়েদের সাহস ও শক্তি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। এছাড়া মেয়েদের অর্থনৈতিকভাবে সম্পূর্ণ করে তোলার উদ্দেশ্যে মেয়েদের হাতের কাজ, শিল্প ও অন্যান্য কারিগরি কাজের প্রদর্শনী ব্যবস্থা করা হয়। পরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তা হলো কার্লাইল সার্কুলার কি? 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশ নিয়ে সভা সমিতিতে যোগদান, বন্দে মাতরম ধ্বনি দেওয়া প্রভৃতির উপর নিষেধাজ্ঞা জারির উদ্দেশ্যে বাংলা সরকারের মুখ্য সচিব কার্লাইল এক দমনমূলক সার্কুলার জারি করেন, যা কার্লাইল সার্কুলার নামে পরিচিত। পরের প্রশ্ন, ক্লাউড কমিশনের সুপারিশ কী ছিল? 1937 সালে ফজলুল হক মন্ত্রিসভার নির্দেশে বাংলার কৃষি ব্যবস্থা সম্পর্কে অনুসন্ধানের জন্য ক্লাউড কমিশন গঠিত হয়। 1940-এ তার রিপোর্টে বাংলার ভাগচাষীদের উৎপন্ন ফসলের 2/3 দেওয়ার সুপারিশ করা হয়। উল্লেখ্য যে এই পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে তেভাগা আন্দোলন অনুষ্ঠিত হয়। সাম্প্রদায়িক ভাগ বাটোয়ারা নীতি কি? একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সাম্প্রদায়িক ভাগ বাটোয়ারা নীতি। এই প্রশ্নটি আইন অমান্য আন্দোলন চলাকালে আইন অমান্য আন্দোলনকে দুর্বল করার উদ্দেশ্যে 1932 সালের 16ই আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। এই ব্যবস্থার মাধ্যমে মুসলিম, শিখ, ভারতীয় খ্রিস্টান, ইউরোপীয় সম্প্রদায় প্রত্যেক সংখ্যালঘু সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়। হিন্দু সম্প্রদায়কে বর্ণ হিন্দু ও অনুন্নত হিন্দু দিয়ে এই দুই সম্প্রদায়ে বিভক্ত করা হয়। এবার পুনা চুক্তি কি, এর শর্ত কী ছিল? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিতে হিন্দু সম্প্রদায়কে বর্ণ হিন্দু ও অনুন্নত হিন্দু এই দুই সম্প্রদায়ে বিভক্ত করার প্রতিবাদে 20শে সেপ্টেম্বর থেকে গান্ধীজি জারবেদা জেলে আমরণ অনশন শুরু করেন। এই অনশনে আইন অমান্য আন্দোলনের কথা অনেকটা চাপা পড়ে যায় এবং গান্ধীজির জীবন রক্ষাই বড় প্রশ্ন হয়ে ওঠে। তখন তপশিলি জাতির নেতা ডক্টর বি.আর. আম্বেদকরের সঙ্গে আলোচনা শুরু হয় এবং সেই আলোচনার মাধ্যমে 1932 সালের 5ই সেপ্টেম্বর পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। এই
পুনা চুক্তির শর্ত কী ছিল? পুনা চুক্তির মাধ্যমে হিন্দুদের যৌথ নির্বাচনের নীতি স্বীকৃত হয়। সাম্প্রদায়িক বাটোয়ারার মাধ্যমে স্বীকৃত আসনের দ্বিগুণ আসন তপশিলি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত করা হয়। গান্ধীজি 26শে সেপ্টেম্বর অনশন ভঙ্গ করেন। গান্ধীজিকে বিনা শর্তে মুক্তি দেওয়া হয়। এটুকু অবশ্য উত্তরের জন্য নয়, আমি এমনি বললাম। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনকে কমিউনিস্টরা সমর্থন করেনি কেন? জার্মানির হিটলার 1948 সালে কমিউনিস্ট রাশিয়াকে আক্রমণ করলে রাশিয়া জার্মানির বিরুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে আন্দোলন শুরু করেন। তাই কমিউনিস্ট পার্টি ও তার মিত্র শক্তির প্রতি সমর্থন জানিয়ে ব্রিটিশদের সহযোগিতার নীতি গ্রহণ করেছিলেন। এই কারণে ভারতীয় স্বাধীনতা সংগ্রাম আন্দোলনে পরিপ্রেক্ষিতে কমিউনিস্টরা 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে ইংরেজদের সহযোগিতা করেছিলেন। পরের প্রশ্ন, নারী আন্দোলনে সরলা দেবী চৌধুরানীর কী ভূমিকা ছিল? এটা তোমরা প্রথম অধ্যায়ে পড়েছ, আমি প্রশ্নটিকে ওমিট করে যাচ্ছি, আমি পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে একটু শর্ট প্রশ্নের মতো দুটি প্রশ্ন আমি মনে করিয়ে দিচ্ছি শুধু তোমাদের। এই কে কবে প্রশ্নটা এই ধরনের, যে ভারতীয় রাষ্ট্রীয় স্ত্রী সংঘ কে প্রতিষ্ঠা করেন? তিনি কী নামে পরিচিত ছিলেন? সরোজিনী নাইডু আইন অমান্য আন্দোলন চলাকালে রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেন। তিনি ভারতের বুলবুল নামে পরিচিত ছিলেন। পরের এইরকম ধরনের আর একটি প্রশ্ন, তা হলো কাকে ভয়েস অফ ফ্রিডম বলা হয়? উষা মেহতাকে, যিনি গোপনে ভারত ছাড়ো আন্দোলন চলাকালে কংগ্রেসের বেতার কেন্দ্র পরিচালনা করতেন। পরের প্রশ্ন, কল্পনা দত্ত বিখ্যাত কেন? ভারতের বিপ্লবী আন্দোলনে বেতুন কলেজের ছাত্রী কল্যাণী দাসের ছাত্রীর সঙ্গে যোগদানকারী কল্পনা দত্ত পরবর্তীকালে 1930 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির চট্টগ্রাম শাখায় যোগ দেন। বিপ্লবী প্রীতিলতা অদ্দাদারের সঙ্গে তিনি চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণে যোগ দিয়েছিলেন এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। কল্পনা দত্তের একটি উল্লেখযোগ্য অবদান হল কলকাতা থেকে গোপনে নিয়ে আসা বিস্ফোরক দিয়ে তিনি গান কটন তৈরি করে বিস্ফোরণ ঘটিয়ে আদালত থেকে বন্দী বিপ্লবীদের পালানোর সুযোগ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিলেন। এই ঘটনা ডিনামাইট ষড়যন্ত্র নামে পরিচিত। এই পরিকল্পনা ফাঁস হয়ে যায় এবং তিনি পরবর্তীকালে তিনি যখন ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন তখন তিনি প্রীতিলতার আত্মহত্যার খবর পান এবং জেলের থেকে ছাড়া পাওয়ার পর তিনি পূর্ব বাংলার কৈরালা গ্রামে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে তিনি পালিয়ে যেতে সক্ষম হন এবং পরবর্তীকালে তিনি ধরা পড়েন এবং তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। পরের প্রশ্ন বলছি, ভারত ছাড়ো আন্দোলনকালে প্রতিরোধ সংগ্রাম পরিচালনার জন্য কোথায় ভগ্নী সেনা প্রতিষ্ঠিত হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলনকালে প্রতিরোধ সংগ্রাম পরিচালনার জন্য তাম্রলিপ্ত জাতীয় সরকারের
মহিলা স্বেচ্ছাসেবীদের নিয়ে ভগ্নী সেনা প্রতিষ্ঠিত হয়েছিল। অবশ্যই সালটা উল্লেখ করবে, 1942 সালে। অর্থাৎ 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনকালে প্রতিরোধ সংগ্রাম পরিচালনার জন্য তাম্রলিপ্ত জাতীয় সরকারের মহিলা স্বেচ্ছাসেবীদের নিয়ে ভগ্নী সেনা গঠিত হয়েছিল। এই প্রসঙ্গে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? প্রশ্নটা ভালো করে শুনবে। ভারত ছাড়ো আন্দোলনের সময় 1942-এ বাংলায় মেদিনীপুর জেলায় তমলুক শহরে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। এর সর্বাধিনায়ক ছিল সতীশচন্দ্র সামন্ত। তার বিশেষ অনুগামী ছিল অজয় মুখোপাধ্যায় এবং সুশীল ধারা। এদের উদ্যোগ ছিল, যে উদ্যোগ গ্রহণ করেছিল সেগুলি হলো, বিদ্যুৎ বাহিনী নামে একটি সামরিক বাহিনী গঠন, যার মধ্যে ছিল ভগ্নী সেনাও ছিল। এর কাজ ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা। পটাশপুর, কাথি, মহিষাদল প্রভৃতি থানা গঠন করা এবং তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রশাসন পরিচালনা করা। 3, ধনী যোদ্ধাদের কাছ থেকে উদ্বৃত্ত ধান চাল কেড়ে নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা। আমি আবার বলছি, ভারত ছাড়ো আন্দোলনের সময় 1942-এ মেদিনীপুর জেলায় তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। এর সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। এর উদ্যোগ 1, বিদ্যুৎ বাহিনী নামে একটি সামরিক বাহিনী গঠন, যার মধ্যে ছিল ভগ্নী সেনা। এদের কাজ ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা। পটাশপুর, কাথি, মহিষাদল ইত্যাদি জায়গায় থানা গঠন করা। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রশাসন প্রতিষ্ঠা করা। 3, ধনী যোদ্ধাদের কাছ থেকে উদ্বৃত্ত ধান চাল কেড়ে নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা। পরের প্রশ্ন বলছি, ভারত ছাড়ো আন্দোলনকালে প্রতিরোধ সংগ্রাম পরিচালনার জন্য কোথায় ভগ্নী সেনা প্রতিষ্ঠিত হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলনকালে প্রতিরোধ সংগ্রাম পরিচালনার জন্য তাম্রলিপ্ত জাতীয় সরকারের মহিলা স্বেচ্ছাসেবীদের নিয়ে ভগ্নী সেনা প্রতিষ্ঠিত হয়েছিল। অবশ্যই সালটা উল্লেখ করবে, 1942 সালে। অর্থাৎ 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনকালে প্রতিরোধ সংগ্রাম পরিচালনার জন্য তাম্রলিপ্ত জাতীয় সরকারের মহিলা স্বেচ্ছাসেবীদের নিয়ে ভগ্নী সেনা গঠিত হয়েছিল। এই প্রসঙ্গে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? প্রশ্নটা ভালো করে শুনবে। ভারত ছাড়ো আন্দোলনের সময় 1942-এ বাংলায় মেদিনীপুর জেলায় তমলুক শহরে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। এর সর্বাধিনায়ক ছিল সতীশচন্দ্র সামন্ত। তার বিশেষ অনুগামী ছিল অজয় মুখোপাধ্যায় এবং সুশীল ধারা। এদের উদ্যোগ ছিল, যে উদ্যোগ গ্রহণ করেছিল সেগুলি হলো, বিদ্যুৎ বাহিনী নামে একটি সামরিক বাহিনী গঠন, যার মধ্যে ছিল ভগ্নী সেনাও ছিল। এর কাজ ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা। পটাশপুর, কাথি, মহিষাদল প্রভৃতি থানা গঠন করা এবং তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রশাসন পরিচালনা করা। 3, ধনী যোদ্ধাদের কাছ থেকে উদ্বৃত্ত ধান চাল কেড়ে নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা। আমি আবার বলছি,
ভারত ছাড়ো আন্দোলনের সময় 1942-এ মেদিনীপুর জেলায় তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। এর সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। এর উদ্যোগ এক বিদ্যুৎ বাহিনী নামে একটি সামরিক বাহিনী গঠন, যার মধ্যে ছিল ভগ্নী সেনা। এদের কাজ ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা। পটাশপুর, কাথি, মহিষাদল ইত্যাদি জায়গায় থানা গঠন করা। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রশাসন প্রতিষ্ঠা করা। 3 ধনী যোদ্ধাদের কাছ থেকে উদ্বৃত্ত ধান চাল কেড়ে নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা। আমার পরের প্রশ্ন, দলিতদেরকে কে হরিজন আখ্যা দেন? হরিজন কথার অর্থ কী? গান্ধীজি দলিতদের নামকরণ করেন হরিজন। হরিজন কথার অর্থ ঈশ্বরের সেবক। তিনি সামাজিক অস্পৃশ্যতাকে মানবতার অপরাধ বলে গণ্য করতেন। তিনি অস্পৃশ্যতার বিরুদ্ধে হরিজন আন্দোলন শুরু করে দলিতদের প্রতি সামাজিক অবহেলার বিষয়টিকে গুরুত্ব দিয়েছিলেন। প্রসঙ্গক্রমে আমি একটি কথা বলি, তা হলো এই দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক, এই একটি 4 নম্বরের প্রশ্ন পড়ানো বাকি আছে। আমি সময় পেলে আজ অথবা এর পরের দিন আমি ওটা 10 মিনিটের মধ্যে আলোচনা করব। পরে প্রশ্ন, গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? ঊনবিংশ শতকের হরিচাঁদ ঠাকুরের নেতৃত্বে বাংলা, বিশেষত পূর্ব বাংলার যে নমশূদ্র আন্দোলন শুরু হয়, তারপর তার পুত্র গুরুচাঁদ ঠাকুর সেই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যান। তিনি তার অনুগামী নমশূদ্রদের হাতে কাম মুখে নাম ভাবধারায় উদ্বুদ্ধ করেন। তিনি নমশূদ্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন এবং 1881 খ্রিস্টাব্দে তিনি খুলনার নমশূদ্র সম্মেলন করেন। তার নেতৃত্বে নমশূদ্রদের সাহস বৃদ্ধি পায় এবং তেমনি শোষণের হাত থেকে তারা মুক্তি পাওয়ার জন্য নিজেরা সংগঠিত হতে থাকে। পরের প্রশ্ন, ফেলে দাও রেশমি চুড়ি গানটির রচয়িতা কে? কোন পরিপ্রেক্ষিতে তিনি গানটি রচনা করেছিলেন? ফেলে দাও রেশমি চুড়ি গানটির রচয়িতা কে? কোন পরিপ্রেক্ষিতে গানটি রচিত হয়েছিল? উত্তর, চারণকবি মুকুন্দ দাস গানটির রচয়িতা। বঙ্গভঙ্গের প্রতিবাদে গড়ে ওঠা স্বদেশীয় বয়কট আন্দোলনের প্রেক্ষাপটে গানটি তিনি রচনা করেছিলেন। এই গানের মধ্যে দিয়ে তিনি বিলাতি পণ্য বয়কট করে স্বদেশি পণ্য ব্যবহারের জন্য বাংলার বিভিন্ন জায়গায় প্রচার চালান। যদি কারুর কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, না থাকলে আমাকে সাড়া দেবে। আমি পরের প্রশ্নে শুরু করব। আমার পরের প্রশ্ন, কে কোন ঘটনাকে অলমোস্ট রেভেলেশন বলেছিলেন এবং কেন বলেছিলেন? কে কোন ঘটনাকে কেন অলমোস্ট রেভেলেশন বলেছিলেন? উত্তর, 1946 সালের নৌবিদ্রোহ এবং তার প্রভাব সর্বত্র ছড়িয়ে পড়েছিল এবং আন্দোলন সংগঠিত করেছিল। তার পরিপ্রেক্ষিতে অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায় নৌবিদ্রোহকে প্রায় বিপ্লব বলেছেন। নৌবিদ্রোহের মতো এত ব্যাপক বিদ্রোহ ও তার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়েছিল বলে একে প্রায় বিপ্লব তিনি বলেছিলেন। আমি রিপিট করছি, 1946 সালে নৌবিদ্রোহ ও তার প্রভাব সর্বত্র ছড়িয়ে পড়েছিল এবং সর্বত্রই এর সপক্ষে আন্দোলন গড়ে উঠেছিল। এই পরিপ্রেক্ষিতে অধ্যাপক গৌতম ভদ্র ও অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায় নৌবিদ্রোহকে প্রায় বিপ্লব বলেছেন, কারণ নৌবিদ্রোহের মতো এত ব্যাপক বিদ্রোহ ও
এবং তার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন একে প্রায় বিপ্লবে পরিণত করেছিল। দলিত প্রসঙ্গে অন্য আরেকটি প্রশ্ন, দলিত সম্পর্কে গান্ধীজির মতাদর্শ কী ছিল? দলিত সম্পর্কে গান্ধীজির মতাদর্শ কী ছিল? গান্ধীজি পৃথকভাবে দলিতদের রাজনৈতিক অধিকার দান নয়, সর্বাধিক ভোটপ্রাপ্ত ব্যক্তিকে রাজনৈতিক প্রতিনিধি হিসাবে স্বীকার করার পক্ষপাতী ছিলেন। গান্ধীজি পৃথকভাবে দলিতদের রাজনৈতিক অধিকার দান নয়, সর্বাধিক ভোটপ্রাপ্ত ব্যক্তিকে রাজনৈতিক প্রতিনিধি হিসাবে স্বীকার করার নীতিতে তিনি বিশ্বাসী ছিলেন। তাছাড়া তিনি দাবি করেন, দলিত অস্পৃশ্যরা সংখ্যালঘু নয়। হিন্দু সম্প্রদায়ের তিনি জাতিভেদ প্রথার বিরোধী ছিলেন। হিন্দু সমাজের কুপ্রথাগুলি দূর করার বিষয়ে তিনি বেশি উদ্যোগী ছিলেন। সামাজিক অস্পৃশ্যতাকে তিনি মানবতার বিরুদ্ধে অপরাধ বলে মনে করতেন। পরের প্রশ্ন, কাকোরি ষড়যন্ত্র মামলা কি? কাকোরি ষড়যন্ত্র মামলা কি? হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বিপ্লবী ভগৎ সিং এর নির্দেশে রামপ্রসাদ বিসমিল ও রাজেন্দ্রনাথ লাহিড়ির নেতৃত্বে 1925 সালের 9ই আগস্ট লখনউয়ের রেল স্টেশন থেকে 14 মাইল দূরে কাকোরি স্টেশনে এক রেল ডাকাতি সংগঠিত হয়। বিদ্রোহীরা প্রচুর সরকারি টাকা লুট করে। এই ঘটনাকে কেন্দ্র করে 44 জনকে গ্রেপ্তার করে যে মামলা শুরু হয় তা কাকোরি ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। আমি রিপিট করছি, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বিপ্লবী ভগৎ সিংয়ের নির্দেশে রামপ্রসাদ বিসমিল ও রাজেন্দ্রনাথ লাহিড়ির নেতৃত্বে 1925 সালের 9ই আগস্ট লখনউ রেলওয়ে স্টেশন থেকে 14 মাইল দূরে কাকোরি স্টেশনে এক রেল ডাকাতি সংঘটিত হয়। বিদ্রোহীরা প্রচুর সরকারি টাকা লুট করে। এই ঘটনাকে কেন্দ্র করে 44 জনকে গ্রেপ্তার করে যে মামলা শুরু হয় তা কাকোরি ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। কারা প্রধানত বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল? 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মূল শক্তি ছিল বাংলার ছাত্র যুবরা। তবে এক্ষেত্রে বাংলার মেয়েরাও পিছিয়ে ছিল না। তারা পর্দা ত্যাগ করে শোভাযাত্রা ও পিকেটিংয়ে অংশ নেয়। সাধারণ মানুষের মধ্যে মুচি, ধোপা, পুরোহিত শ্রেণীও বয়কট আন্দোলনে সামিল হন। হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে বঙ্গভঙ্গ করা হলেও বহু শিক্ষিত মুসলিম ও অশিক্ষিত কৃষক ঐক্যবদ্ধভাবে হিন্দুদের সাথে এই আন্দোলনে যোগ দেন। রিপিট করছি, 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মূল শক্তি ছিল বাংলার ছাত্র যুবরা। তবে এক্ষেত্রে বাংলার মেয়েরাও পিছিয়ে ছিল না। তারা পর্দা ত্যাগ করে শোভাযাত্রা ও পিকেটিংয়ে অংশ নেয়। সাধারণ মানুষের মধ্যে মুচি, ধোপা, পুরোহিত শ্রেণীও বয়কট আন্দোলনে সামিল হন। হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে বঙ্গভঙ্গ করা হলেও বহু শিক্ষিত মুসলিম এবং অশিক্ষিত কৃষক ঐক্যবদ্ধভাবে হিন্দুদের সাথে এই আন্দোলনে যোগ দেন। পরের প্রশ্ন, বুড়িমালামের যুদ্ধ কি? 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে বিপ্লবীরা বিদেশি শক্তির সাহায্যে এক অভ্যুত্থান সংগঠিত করতে উদ্যোগী হয়। জার্মানি থেকে ম্যাভেরিক নামক জাহাজে উড়িষ্যার উপকূল দিয়ে অস্ত্র আমদানির পরিকল্পনা ছিল। পরিকল্পনা অনুযায়ী বাঘাযতীন বালেশ্বর যাত্রা করলে বুড়িমালামের তীরে পুলিশ ও সেনাদলের সাথে
তার চার সঙ্গী বাঘাযতীন এবং তার চার সঙ্গী চিত্তপ্রিয় রায়চৌধুরী, মনোরঞ্জন সেনগুপ্ত, নীরেন দাশগুপ্ত, জ্যোতিষ পালের অসম